আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে দেখে নিই আজকের পাঠ পরিচিতি। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা তৃতীয় পত্রের অষ্টম অধ্যায় যোগাযোগ। আজকে প্রথম ক্লাসে আমরা যোগাযোগের ধারণা থেকে মৌখিক যোগাযোগ পর্যন্ত আলোচনা করব। এবার আমরা দেখে নিই আজকের শিক্ষণ পর্ব। আজকের ক্লাসে যা শিখব: 1. ব্যবসায় যোগাযোগের ধারণা ব্যাখ্যা করতে পারবো। 2. ব্যবসায় যোগাযোগের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। 3. ব্যবসায় যোগাযোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। 4. ব্যবসায় যোগাযোগের প্রকারভেদ বর্ণনা করতে পারবো। 5. লিখিত যোগাযোগ সম্পর্কে জানতে পারবো। 6. মৌখিক যোগাযোগ সম্পর্কে জানতে পারবো। যোগাযোগের ধারণা, কনসেপ্ট অফ কমিউনিকেশন। আমরা জানি যোগাযোগের ইংরেজি প্রতিশব্দ হলো কমিউনিকেশন। এই কমিউনিকেশন শব্দ এসেছে ল্যাটিন কমিউনিস শব্দ থেকে, যার অর্থ হলো কমন বা সাধারণ। তাই যোগাযোগ বলতে আমরা বুঝি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো সাধারণ বিষয়, ধারণা বা তথ্য বিনিময় করাকে। মানুষ সামাজিক জীব। মানুষকে সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার পর্যন্ত দিনের অধিকাংশ সময়ই যোগাযোগ নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তাই আমরা বলতে পারি যে দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে সংবাদ, তথ্য, ভাব, আবেগ, অনুভূতি ইত্যাদির আদান প্রদানকে যোগাযোগ বলে। আমরা নেক্সট আলোচনায় আসি, সেটা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া, কমিউনিকেশন প্রসেস। আমরা চিত্র দেখতে পাচ্ছি, এখানে প্রেরক আছে, প্রাপক আছে, ফলাবর্তন আছে। আমরা জানি যে যোগাযোগ প্রক্রিয়ার সূচনা করেন হচ্ছে প্রেরক, সেন্ডর। এরপরে যে আসে যেটা প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন। প্রেরক যখনই কোনো কিছু ভাবেন, তার মানসিক ধারণা যে কিভাবে সংবাদটা পাঠাবেন সেটা এই পর্যায়ে ঘটে। যখন সিদ্ধান্ত নেন যে কিছু পাঠাবেন, তখন পরের পয়েন্টে আসে প্রেরণযোগ্য করে সাজানো। যেটা যার কাছে পাঠানো হবে তার উপযোগী করে, সুন্দর করে সেটা সাজানো হয় এই পর্যায়ে। তারপরে আসে সংবাদ। সাজানোটা সুন্দর হলে তখন একটা সংবাদ তৈরি হয়, মেসেজ তৈরি হয়। মেসেজ তৈরি হলেই এরপরে আসে যে মাধ্যম নির্বাচন, যে কীভাবে এটা পাঠানো হবে। এটা কি মৌখিক যোগাযোগের মাধ্যমে পাঠানো হবে, নাকি লিখিত যোগাযোগ, নাকি গণযোগাযোগ? এই পর্যায়ে মাধ্যম নির্বাচন করতে হবে। মাধ্যম নির্বাচন হয়ে গেলে এরপর প্রশ্ন আসে সংবাদ প্রেরণের। এ পর্যন্ত প্রেরকের কাজ। প্রেরক সংবাদ প্রেরণ করলেন, তারপর আমরা দেখতে পাচ্ছি ডানে আছে প্রাপক, তিনি সংবাদটি গ্রহণ করেন। প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ। এই গ্রহণের পরে তিনি করেন কি, তারপরে গ্রহণযোগ্য করে সাজানো। তিনি অবশ্যই সংবাদটা তার মতো করে সাজান। এরপরে আসে এই পর্যায়ে কখনো কখনো এই যোগাযোগ প্রক্রিয়া শেষ হয়ে যায়। আবার কখনো কখনো যদি প্রেরক প্রত্যুত্তর আশা করে, ফিডব্যাক চায়, সেক্ষেত্রে তখন প্রাপক প্রত্যুত্তর দেয়। এটাই হচ্ছে ফলাবর্তন। ফলাবর্তন যে প্রাপক দেয় সেটা আবার প্রেরকের কাছে যায়। সেটা আবার হতে পারে কি, আবার প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন, এভাবে আবার চক্রাকারে আবর্তিত হতে পারে। এভাবেও আবার উত্তর প্রত্যুত্তর চলতে পারে। এখানে দ্বিমুখী যোগাযোগের সূচনা ঘটে।
ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন। আমরা জানি দুই বা ততোধিক পক্ষের মধ্যে তথ্যের আদান প্রদানকেই যোগাযোগ বলে। এখন আমরা আলোচনা করি এর গুরুত্ব নিয়ে। এক, তথ্যের আদান প্রদান। আমি জানি ব্যবসায় বিভিন্ন প্রয়োজনে তথ্যের আদান প্রদান করতে হয়। দুই, পরিকল্পনা স্থির বাস্তবায়ন। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটা পরিকল্পনা থাকে, নীতি থাকে। এই নীতি প্রণয়নের জন্য যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন, পরিকল্পনা নীতির বাস্তবায়ন। প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা ও নীতির বাস্তবায়নেও যোগাযোগ গুরুত্বপূর্ণ, কারণ এই নীতি বাস্তবায়ন করতে হলে ঊর্ধ্বতনকে অধস্তনের সাথে যোগাযোগ করতে হয়। অনুরূপভাবে অধস্তনকেও ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করতে হয়। যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠু সুন্দর থাকলে এই কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়। চার, কর্মীদের দক্ষতা বৃদ্ধি। এই যোগাযোগের মাধ্যমে ঊর্ধ্বতন অধস্তন সবারই দক্ষতা বৃদ্ধি পায়। পাঁচ, লক্ষ্য অর্জন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে গেলে প্রতিষ্ঠানের সবার সাথে সুন্দর যোগাযোগ থাকা বাঞ্ছনীয়, কারণ কোনো কাজ একার দ্বারা সম্ভব নয়। প্রতিষ্ঠানের একটা টিম ওয়ার্ক, সবাইকে নিয়ে কাজ করতে হয়। সবার সাথে সুষ্ঠু সুন্দর যোগাযোগ থাকলে লক্ষ্য অর্জন সহজ হয়। ছয়, সমস্যার সমাধান। প্রতিষ্ঠানে সমস্যা থাকবেই, তার সমাধানও করতে হবে। যোগাযোগ থাকলে সেটা সুন্দরভাবে দ্রুত সমাধান করা যায়। সাত, সিদ্ধান্ত গ্রহণ। ব্যবস্থাপককে প্রতিদিনই প্রতিষ্ঠান চালাতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয়। যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপক বিভিন্ন চ্যানেল থেকে সংবাদ পান, তার ফলে তার পক্ষে যথার্থ সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। আট, শিল্প সম্পর্কের উন্নয়ন। কার্যক্ষেত্রে শ্রমিক এবং ব্যবস্থাপনার সম্পর্ককেই শিল্প সম্পর্ক বলে। এই যোগাযোগ যদি ভালো থাকে শ্রমিকের সাথে ব্যবস্থাপনা, তাহলে সম্পর্কের উন্নয়ন হয়, প্রতিষ্ঠানের জন্য এটা ইতিবাচক। নয়, পণ্য সেবার প্রচার। প্রতিষ্ঠান চাই তার পণ্যের সেবার প্রচার হোক, মানুষ জানুক, যোগাযোগের মাধ্যমে এটা বৃদ্ধি পায়। 10, দ্বন্দ্বের অবসান। যোগাযোগের ফলে হয় কি, সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকে, স্বচ্ছ থাকে, যার ফলে এই ঊর্ধ্বতন অধস্তন দ্বন্দ্ব থাকে না। 11, কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি। কর্মীরা যোগাযোগের মাধ্যমে সন্তুষ্ট থাকে। 12, আনুগত্য বৃদ্ধি। প্রতিষ্ঠানে যদি দ্বন্দ্ব না থাকে, সন্তুষ্টি থাকে এবং প্রয়োজনীয় তথ্য অধস্তন জানতে পারে, সেক্ষেত্রে ঊর্ধ্বতনের প্রতি অধস্তন আনুগত্য বৃদ্ধি পায়। 13, ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন। এই যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়ন ঘটে। 14, সফল নেতৃত্ব সৃষ্টি। এসব কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাপনের মাধ্যমে সফল নেতৃত্বের সৃষ্টি হয়। 15, গুজব নিরসন। এর ফলে হয় কি, তথ্য যদি যথাযথভাবে সব কর্মকর্তা কর্মচারীর কাছে থাকে, এক্ষেত্রে গুজবে খুব একটা ক্রিয়াশীল হতে পারে না। অনেক সময় আছে যে গুজবের উপর ভিত্তি করে অনেক প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ হয়ে যায়। যদি কার্যকর যোগাযোগ থাকে তাহলে এটা হতে পারে না। এর ফলে হয় কি, গুজব নিরসন হয়। সর্বশেষ পয়েন্ট 16, আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশন। আমরা জানি ব্যবসা এখন স্থানীয় ভিত্তিতে সীমাবদ্ধ নেই, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত। ব্যবসার যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কেও বিকশিত হয়। আমরা এখন আলোচনা করব ব্যবসা যোগাযোগের বিভিন্ন ধরন বা প্রকারভেদ নিয়ে। ভেরিয়াস প্যাটার্নস
or types of business communication. আমরা চিত্রে দেখতে পাচ্ছি যোগাযোগের প্রকারভেদ। একে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ। 2. আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ। 3. অন্যান্য প্রকারের যোগাযোগ। পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ একে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগ, ইন্টারনাল কমিউনিকেশন। 2. বাহ্যিক যোগাযোগ, এক্সটার্নাল কমিউনিকেশন। অভ্যন্তরীণ যোগাযোগ, ইন্টারনাল কমিউনিকেশন। একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যখন যোগাযোগ হয় তখন তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে। একে আবার প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। 1. উলম্ব বা লম্বিক যোগাযোগ। 2. সমান্তরাল যোগাযোগ। উলম্ব বা লম্বিক যোগাযোগ, ভার্টিক্যাল কমিউনিকেশন, একে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. নিম্নগামী যোগাযোগ, ডাউনওয়ার্ড কমিউনিকেশন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যখন অধস্তনের সাথে যোগাযোগ করে তখন তাকে নিম্নগামী যোগাযোগ বলে। 2. ঊর্ধ্বগামী যোগাযোগ, আপওয়ার্ড কমিউনিকেশন। অধস্তন যখন ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তখন তাকে ঊর্ধ্বগামী যোগাযোগ বলে। 3. কৌণিক যোগাযোগ, ডায়াগোনাল কমিউনিকেশন। একটা প্রতিষ্ঠানে যখন সমস্তরের বা একটা বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তন অন্য বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তনের সাথে যোগাযোগ করে তখন তাকে কৌণিক যোগাযোগ বলে। এবার আমরা আসি সমান্তরাল যোগাযোগ, হরাইজন্টাল কমিউনিকেশন। একটা প্রতিষ্ঠানে সমস্তরের কর্মকর্তা যখন পরস্পরের সাথে যোগাযোগ করেন তখন তাকে সমান্তরাল যোগাযোগ বলে। যেমন ক্রয় বিভাগের ব্যবস্থাপক বিক্রয় বিভাগের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলেন, এটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। এবার আমরা আসি আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ। একে 2 ভাগে ভাগ করা হয়েছে। আনুষ্ঠানিক যোগাযোগ, ফর্মাল কমিউনিকেশন। 2 হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ, ইনফর্মাল কমিউনিকেশন। আনুষ্ঠানিক যোগাযোগ, আমরা জানি একটা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক যোগাযোগ করতেই হয়, সেটা প্রতিষ্ঠানের ভিতরে বা প্রতিষ্ঠানের বাইরে। এটা খুবই দরকারি প্রতিষ্ঠানের জন্য, এটা প্রতিষ্ঠানের প্রাথমিক কাজ। আর একটা যেটা আছে অনানুষ্ঠানিক যোগাযোগ, ইনফর্মাল কমিউনিকেশন, সেটাও প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এটা একটা নির্দিষ্ট নীতির বাইরেই এটা ঘটে, এটা প্রতিষ্ঠানের জন্য উপকার। এবার আমরা আসি অন্যান্য প্রকার যোগাযোগ। একে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। অনেক সময় হচ্ছে কেমন যে একটা প্রতিষ্ঠানের প্রধান বা ঊর্ধ্বতন প্রতিষ্ঠানে বসে তার বন্ধুকে টেলিফোন করলেন, এটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। তারপরে হচ্ছে গণযোগাযোগ। অনেক সময় আছে একই ভৌগোলিক এলাকায় অনেক মানুষকে একসাথে জানানোর জন্য এটা প্রয়োজন পড়ে। একই তথ্য একসাথে অনেক মানুষ পাবে এর মাধ্যমে। তারপরটা হচ্ছে সাংগঠনিক যোগাযোগ। সংগঠনের মধ্যে পরস্পরের সাথে যোগাযোগ করতে হয়, এটা হচ্ছে সাংগঠনিক যোগাযোগ। আর হচ্ছে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। আমরা জানি একটা প্রতিষ্ঠানে স্বাভাবিক তার কিছু কাজ থাকে, রুটিন ওয়ার্ক থাকে, যেটা তাকে প্রতিদিন করতে হয়। এ হচ্ছে সংক্ষেপে আমাদের যোগাযোগের প্রকারভেদ। আমরা এখন পরবর্তী আলোচনায় আসি, সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম বা যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ, টাইপস অফ কমিউনিকেশন, মিডিয়া অর মেথড। যোগাযোগের পদ্ধতি বা মাধ্যম, একে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে শাব্দিক যোগাযোগ
দুই হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। শাব্দিক যোগাযোগকে আবার যেটা দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে মৌখিক যোগাযোগ, দুই হচ্ছে লিখিত যোগাযোগ। আমরা জানি যেটা মুখে যে যোগাযোগ করা হয় সেটা হচ্ছে মৌখিক যোগাযোগ। এটা মুখোমুখি কথোপকথনের মাধ্যমে হতে পারে, টেলিফোনে হতে পারে, মোবাইল হতে পারে, এরকম। আর হচ্ছে লিখিত যোগাযোগ, যেটা রিটেন কমিউনিকেশন। এটা প্রতিষ্ঠানে এটা বহুল প্রচলিত, লিখিত যোগাযোগ হয়। আর একটা নেক্সট যেটা আসি, শব্দ বহির্ভূত যোগাযোগ। আমরা জানি যোগাযোগ যে সবসময় শব্দের মাধ্যমেই হয়, নট লাইক দ্যাট। শব্দের বাইরেও যোগাযোগ হয়। সেটা কেমন হতে পারে? 1 দর্শন, 2 নীরবতা, 3 ব্যক্তিগত উপস্থিতি, 4 স্পর্শ, 5 স্থান ও দূরত্ব, 6 শারীরিক ভাষা, যেটা আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি, 7 অঙ্গভঙ্গি, 8 মুখাবয়বের প্রকাশ। এই হচ্ছে সংক্ষেপে আমাদের যোগাযোগের পদ্ধতি বা মাধ্যম। এবার আমরা আলোচনা করব লিখিত যোগাযোগ, রিটেন কমিউনিকেশন নিয়ে। লিখিতভাবে সংগঠিত যোগাযোগকে লিখিত যোগাযোগ বলে। লিখিত যোগাযোগ একটি আনুষ্ঠানিক প্রকৃতির যোগাযোগ, তাই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, আদেশ, নিষেধ ইত্যাদি অধস্তনদের জানানো এবং তাদের সমস্যা, প্রতিক্রিয়া, সুপারিশ ইত্যাদি ঊর্ধ্বতনদের জানানোর ক্ষেত্রে লিখিত যোগাযোগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবার আমরা আসি লিখিত যোগাযোগের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন বা বেনিফিটস অফ রিটেন কমিউনিকেশন। 1 ভুল বোঝাবুঝির অবসান। লিখিত যোগাযোগের সবচেয়ে বড় সুবিধা হলো যে ভুল বোঝাবুঝি থাকে না। মুখে একটা কথা বললে অনেক সময় মনে থাকে না, কি বলা হয়েছে এ নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ হতে পারে। কিন্তু লিখিত যোগাযোগ হলে এইটা ঊর্ধ্বতন অবস্থান কারোর পক্ষেই এইটা অস্বীকারও করা যায় না, ভুল বোঝাবুঝিও থাকে না। 2 স্থায়ী দলিল। এটা লিখিত কমিউনিকেশন, লিখিত যোগাযোগের স্থায়ী দলিল হিসেবে গণ্য হয়। 3 সমরূপতা বজায় রাখা। এখানে সমরূপতা বজায় রাখা সহজ হয়। 4 দীর্ঘ ও জটিল বিষয়ের যোগাযোগ। অনেক সময় যে দীর্ঘ বা জটিল যে সমস্ত বিষয় থাকে সেসব ক্ষেত্রে লিখিত হওয়া বাঞ্ছনীয়। 5 বাহুল্য বর্জন। লিখিত যোগাযোগে বাহুল্য বর্জন হয়। লিখিত যোগাযোগের আগে যখন সেটা রেডি করা হয়, ড্রাফট রেডি করা হয়, তখন বাহুল্য কথা বাদ দেওয়া হয়, যাতে করে সেটা মানুষ বুঝতে পারে, নতুন কথা সংযোজন করা হয়। সব মিলিয়ে এখানে বাহুল্য বর্জন সহজ হয়। 6 তথ্যের ভুল ব্যাখ্যা রোধ। লিখিত যোগাযোগে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সে কারণে তথ্যের ভুল ব্যাখ্যা রোধ করা সম্ভব হয়। অস্বীকৃতি রোধ। যে লিখিত যোগাযোগ কেউ অস্বীকার করতে পারে না। মৌখিক কথা অস্বীকার করতে পারে অনেক সময়, যে আমি বলেছি, আরেকজন বলতে পারে যে আমি বলিনি। কিন্তু লিখিত যোগাযোগ থাকলে এই অস্বীকৃতি রোধ করা যায়। 8 সহজ প্রচার। এইটা খুব সহজেই এটা প্রচার করা সম্ভব হয়। এবার আমরা আসি মৌখিক যোগাযোগ বা ওরাল কমিউনিকেশন নিয়ে। মুখের শব্দ উচ্চারণের মাধ্যমে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে মৌখিক যোগাযোগ বলে। মৌখিক যোগাযোগ প্রাপকের সাথে প্রেরকের সংগঠিত একটি প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা, যা তাদের পারস্পরিক উক্তি এবং শ্রবণের মাধ্যমে সংগঠিত হয়।
মৌখিক যোগাযোগ এর মাধ্যমে সংবাদ প্রেরক এবং প্রাপক মুখোমুখি কথোপকথন বা অন্য কোনো যান্ত্রিক বা ইলেকট্রনিক কৌশলের সাহায্যে নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে থাকে। মৌখিক যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি মিডিয়া অর মেথড অফ ওরাল কমিউনিকেশন। ক. অযাচিত বা নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি। খ. যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি। অযাচিত নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতিকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে। 1. মুখোমুখি কথোপকথন। আমি জানি এটা তো হয়ই, ঊর্ধ্বতন অধস্তন বা সেম র্যাঙ্কেরও মুখোমুখি কথোপকথন হয়। 2. সাক্ষাৎকার। সাক্ষাৎকারের মাধ্যমেও যোগাযোগ হয়। 3. সভা। কোনো বিশেষ বিষয়ে প্রয়োজন হলে সভা ডেকে সেখানে যোগাযোগ হয়। 4. কনফারেন্স। কখনো কোনো বিষয়ে দরকার হলে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়েও ঊর্ধ্বতন অবস্থান নিয়ে কনফারেন্স হয়। 5. ভাষণ বা আলোচনা। কোনো একটা ভাষণ থাকলো বা আলোচনা থাকলো, এভাবেও হয়। 6. মঞ্চে বক্তব্য। এর মাধ্যমেও যোগাযোগ হয়, মৌখিক যোগাযোগ। 7. দলীয় কর্মসূচি। অনেক প্রতিষ্ঠানেই নিজস্ব দলীয় কর্মসূচি থাকে, এর মাধ্যমেও যোগাযোগ হয়। খ. যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি। 1. দূরালাপনী। টেলিফোন, মোবাইল এর মাধ্যমেও ব্যাপকভাবে যোগাযোগ হয়। 2. রেডিও। রেডিওর মাধ্যমেও কোনো জনগোষ্ঠীর কাছে সংবাদ পৌঁছানো যায়। 3. টেলিভিশন। টেলিভিশনের মাধ্যমেও এটা হয়। 4. ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজকাল বহু যোগাযোগ হচ্ছে। আজকাল অনেকে জুম মিটিংয়েও যোগাযোগ করছে, গুগলসে করছে। এবার আমরা আসি মৌখিক যোগাযোগের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ ওরাল কমিউনিকেশন। এর অনেক সুবিধা আছে। 1. সময় সাশ্রয়। এটা খুব অল্প সময়ে সংগঠিত হয়। লিখিত যোগাযোগ যেমন অনেক চিন্তাভাবনা করে করতে হয়, সময় সাপেক্ষ, কিন্তু মৌখিক যোগাযোগ হচ্ছে এটা সময় খুব একটা লাগে না, সময় সাশ্রয় হয়। 2. ব্যয় হ্রাস। এতে ব্যয়ও কমে যায়। 3. পরিচিতকরণ। প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাতে গেলে ঊর্ধ্বতনকে অবস্থানকে পরিচিত করতে হয়, অবশ্যই ভালো কাজের প্রতি। 4. নিবিড় সম্পর্ক। মৌখিক যোগাযোগের মাধ্যমে হয় কি, একটা ঊর্ধ্বতন অধস্তন তাদের মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, যেটা লিখিত যোগাযোগে হয়ে ওঠে না। 5. তাৎক্ষণিক ফলাবর্তন। এখানে তাৎক্ষণিক ফলাবর্তন পাওয়া যায়, যে সরাসরি কথা হচ্ছে। আর লিখিত যোগাযোগে তাৎক্ষণিক ফলাবর্তন পাওয়া যায় না। 6. অবস্থানের কার্য মূল্যায়ন। এখানে অবস্থানের কার্যের মূল্যায়নও করা যায়। 7. অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত লোকদের সাথে যোগাযোগ। যারা অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত তাদের লিখিত যোগাযোগ কার্যকরী হয় না, এখানে মৌখিক যোগাযোগই বেশি কার্যকরী। সর্বশেষ পয়েন্ট হচ্ছে আনুষ্ঠানিকতা পরিহার। এর মাধ্যমে হয় কি, বেশি আনুষ্ঠানিকতা লাগে না, লিখিত যোগাযোগে যেটা লাগে সব মিলিয়ে এই হচ্ছে মৌখিক যোগাযোগের সুবিধা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস হবে যোগাযোগই, 2য় ক্লাস। সেখানে আমরা যোগাযোগের কার্যাবলী থেকে এই অধ্যায় শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।